সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমেই বিআরবি হসপিটালস লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2000 বিশ্বকাপের সেমিফাইনালে লড়াইয়ে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে 1000 রান পূর্ণ করে 51 রান করে ফিরে গেছেন সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 235 রান। বিশ্বকাপের আরও খবর জানবো বিআরবি হসপিটালস আই স্পোর্টসে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের একটি বগি ব্রিজ ভেঙে খালে পড়ে এবং আরও 4টি বগি লাইনচ্যুত হয়ে 2 নারী সহ 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 100-রও বেশি মানুষ। সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বগিগুলো উদ্ধারের কাজ চলছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। রোববার রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর উপবন এক্সপ্রেস রাত 12টায় কুলাউড়ার বরমচাল এলাকায় পৌঁছলে হঠাৎই ঝুঁকিপূর্ণ কুলাউড়া ব্রিজটি ভেঙে একটি বগি খালে পড়ে যায়। লাইনচ্যুত হয় 4টি বগি। দুর্ঘটনার পর ট্রেনের 10টি বগি নিয়ে উপবন এক্সপ্রেস ঢাকায় চলে আসে। বাকি 2টি বগি কুলাউড়া স্টেশনে নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সাথে স্থানীয়রাও যোগ দিয়েছেন। ট্রেনের বগি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী ট্রেন। দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে রেল কর্তৃপক্ষ। আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি এই ঘটনা কেন ঘটেছে তা আইডেন্টিফাই করার জন্য। আশা করি 3 দিনের আগেই তারা এটা দিতে পারবে। তাহলে মূল কারণটা কি ছিল? অতিরিক্ত গতির কারণে, নাকি লাইনের ডিস্টার্ব ছিল, নাকি আমাদের কোচের যে বগিগুলি থাকে চাকাগুলি তাতে কোনো ত্রুটি ছিল? এটা তদন্ত কমিটি তদন্ত করার পরে আইডেন্টিফাই করতে পারবে। আসলে আজই সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। দলীয় নেতাকর্মীদের সাধারণ জীবনযাপন করে দেশবাসীর সেবা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেছেন, যত বাধাই আসুক আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। রিপোর্ট করেছেন সঞ্চয় চাকি। 1948 সালে বঙ্গবন্ধুর উদ্যোগে ছাত্রলীগ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় 1949 সালের 23শে জুন ঢাকায় জন্ম নেওয়া আওয়ামী লীগ 70 বছর পার করেছে। আলোচনায় দলের দীর্ঘ সংগ্রাম এবং গৌরবের কথা তুলে ধরেন সিনিয়র নেতারা। বক্তারা বলেন, এই 70 বছরে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। শত বাধা, অত্যাচার, নির্যাতন সয়েও 70 বছর ধরে আওয়ামী লীগের পাশে থাকায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন, কাজে দেশের মানুষের কল্যাণ করা এটাই একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও এটাই মনে রাখতে হবে যে আমাদের উত্তরসূরি যারা, তারা যেভাবে আত্মত্যাগ করে গেছে, ঠিক প্রত্যেকটা নেতা কর্মীকে জাতির পিতার আদর্শ নিয়ে চলতে হবে।
আমরা ছোটবেলায় কি শিখেছি? আমাদের বলেছেন সিম্পল লিভিং হাই থিঙ্কিং, অর্থাৎ উচ্চমানের চিন্তাভাবনা করবে, সাধারণ জীবন যাপন করবে। সাধারণ জীবন যাপনের মধ্য দিয়েই, ত্যাগের মধ্য দিয়েই অর্জন করা যায়। বঙ্গবন্ধু হত্যার 6 বছর পর থেকে 38 বছর ধরে দলের নেতৃত্ব এবং 4 দফায় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আওয়ামী লীগ সভাপতি আশা করেন সব বাধা দূর করে এগিয়ে যাবেন তারা। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যতবারই যারা ষড়যন্ত্র করে ভেঙেছে, যেমন বলে যে হীরার টুকরা যত কাটে তত সেটা উজ্জ্বল হয়, আওয়ামী লীগ ঠিক সেটাই হয়েছে। 10 বছরের মধ্যে বাংলাদেশের চিত্র বদলে গেছে। আজকের বাংলাদেশ সারা বিশ্বে সম্মান পাচ্ছে। কেন? উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের উপর আঘাত আসছে, আওয়ামী লীগের ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আর যাই হোক, বাংলাদেশের মানুষ তো কিছু পেয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনায় দেশকে এগিয়ে নিতে দেশবাসীর অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন শেখ হাসিনা। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এই নির্বাচনে ভোটাররা এবারই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। ইভিএমে ভোট হওয়ায় দ্রুত ফল পাওয়া যাবে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। বগুড়া পৌরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 20টি এবং সদরের 11 ইউনিয়ন নিয়ে বগুড়া 6 আসন। উপনির্বাচনে 6 জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা নৌকা এবং ধানের শীষের মধ্যে। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয় আসনটি শূন্য হয়। ছাত্র দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সোমবারও বিক্ষোভ করেছেন। তারা সম্প্রতি ঘোষণা করা নেতৃত্ব নির্বাচনের তফসিল বাতিল করে পুনর্তফসিলের দাবি জানান। আন্দোলনে নেতৃত্ব দেয়া 12 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারেরও দাবি জানান নেতাকর্মীরা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গ্যাস বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের বয়স্ক নেতাকর্মীরা। সেই সময় ছাত্রদলের 2 গ্রুপের হাতাহাতির ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আসন্ন কাউন্সিলে বয়সসীমা তুলে দিয়ে নিয়মিত কমিটির দাবি এবং পুনর্তফসিলের দাবি জানান নেতাকর্মীরা। আমরা এই তফসিলকে বিলুপ্ত করে আমরা চাই যে বয়সের সীমাটা উন্মুক্ত করে আমাদের সাথে আলোচনার মাধ্যমে আগামী দিনে যে সিদ্ধান্ত হবে, যে আমাকে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাথে আমাদের আলোচনা হবে। এই আলোচনার মধ্যে থেকে আমরা চাচ্ছি যে আগামী দিনে একটা সুষ্ঠু এবং সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে আগামী দিনে একটা সুন্দর কমিটি উপহার হবে। ছাত্রদলের সাধারণ সম্পাদক আহত অবস্থায় পঙ্গু হয়ে ছাত্রদলের মিছিল করে সেই বাসাকে তারা বহিষ্কার করে। একটাই দাবি যে বয়সের ভার উঠিয়ে দিয়ে সবাইকে উন্মুক্তভাবে ছাত্রদলের নির্বাচন বলেন বা কমিটি গঠন প্রক্রিয়া সবাইকে অংশগ্রহণ করার জন্য আমাদের দাবি। কার্যালয়ের সামনে যখন ছাত্রদলের এক গ্রুপ অবস্থান করছিল, তখন তফসিল ঘোষণা করা নেতাকর্মীরা ভেতরে অবস্থান নেন। 3রা জুন ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই বিলুপ্ত কমিটির নেতারা বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করে আসছেন। জাকিয়া, চ্যানেল আই, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজান এবং তার স্ত্রী সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার দেশ ত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। দুদক চেয়ারম্যান বলেছেন, তদন্ত কর্মকর্তা চাইলে ডিআইজি মিজানকে গ্রেফতার করা হবে। এনামুল কবির ওয়ামের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক এনামুল বাশির খন্দকার ঘুষ নিয়েছেন। পুলিশের ডিআইজি মিজানুর রহমানের এমন অভিযোগের পর চাকরি থেকে বরখাস্ত হন ওই দুদক কর্মকর্তা। তদন্তকারীরা এবার আগামী সোমবার 2 জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছেন। এরই মধ্যে ডিআইজি মিজানের বিরুদ্ধে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা। 3,28 লাখেরও বেশি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ওই মামলার আসামি ডিআইজি মিজান, তার স্ত্রী রত্না রহমান, ভাগ্নে পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান এবং ভাই মাহবুবুর রহমান। আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু সিদ্ধান্ত নেইনি, আমরা অপরাধের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছি। সেই অনুযায়ী
মামলাটা হয়েছে। এখন আইও ভালো বলতে পারবে আইও কি করবে, আইও অ্যারেস্ট করবে না অ্যারেস্ট করবে না, এগুলো সব আইওর এখতিয়ার। দুদক চেয়ারম্যানের নাম ভাঙিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ বিষয়ে গণমাধ্যমের খবরের প্রতিক্রিয়া জানান চেয়ারম্যান। বিভিন্ন জায়গায় এসছে দুদকের চেয়ারম্যানের নামে ঘুষ লেনদেন, এই তো? তাহলে আপনি আমার বিরুদ্ধে বলছেন কেন? আপনি কে? হুয়ারি? আরে ভাই আপনি কে? 71 আছে, আপনি প্রশ্ন করতে বুঝেন? আপনি এটাকে আমার বিরুদ্ধে হইলো? আপনি আমার বিরুদ্ধে যদি এক জায়গায় বলেন আমার নাম বেচা, তো আমার বিরুদ্ধে হলেন, আপনার বিরুদ্ধে একটা তদন্ত চলছে এনামুল বাসিরের ব্যাপারে, সেই তদন্তের সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে। ডিআইজি মিজানুর রহমান এবং তার স্ত্রী রত্না রহমান যাতে দেশ ছেড়ে যেতে না পারেন সেজন্যে সকল ইমিগ্রেশন পয়েন্টে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। হাইকোর্টকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 1,10,000 কোটি টাকা খেলাপি, 80,000 কোটি টাকা আদালতের স্থগিতাদেশের কারণে আদায় করা যাচ্ছে না এবং 30,000 কোটি টাকার হদিস নেই। খেলাপিদের ঋণ সুবিধা দেওয়া সংক্রান্ত পরিপত্রে আরও 2 মাসের জন্য স্থিতাবস্থা দিয়ে হাইকোর্ট বলেন, ব্যাংক কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেও সুদের মাত্রা 1 অঙ্কে নামিয়ে আনেনি, বরং খেলাপিরা বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। হাইকোর্টের আদেশ অনুযায়ী সিলকালা করে ঋণ খেলাপিদের তালিকা জমা দেয় বাংলাদেশ ব্যাংক, তবে তা প্রকাশ করা যাবে না বললে এর বিরোধিতা করে আবেদনকারীর আইনজীবী বলেন এতে রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয় নেই। সে সময় খেলাপিদের তথ্য তুলে ধরে বাংলাদেশ ব্যাংক। টোটাল 1,10,000 কোটি টাকা খেলাপি আছে, 80,000 কোটি টাকা কোর্টের বিভিন্ন কোর্টের আদেশে এনপিএল হিসাবে পড়ে আছে। এনপিএল হচ্ছে নন পারফর্মিং লোন, যার পারফরমেন্স নাই। আর 30,000 কোটি টাকা হচ্ছে রিটার্ন অফ করা হয়েছে, অবলোপিত। খেলাপিদের সুবিধা দেয়া নিয়ে হাইকোর্ট বলেন ভালো ঋণ গ্রহীতাদের নিরুৎসাহিত করা হচ্ছে, যেন দুষ্টের পালন শিষ্টের দমন হচ্ছে। যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যখন সভা করলেন তখন প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আপনারা 1 ডিজিটে এই ইন্টারেস্টটা নিয়ে আসুন, কিন্তু আজ পর্যন্ত ব্যাংকগুলো সেটি নেয় নাই, সেটি আদালত বলেছেন। এবং আদালত এটাও বলেছেন যে শুধু তাই নয়, 1 ডিজিট তো নাই, অনেকে 12, 18, 16, 20 পর্যন্ত তারা ইন্টারেস্ট নিচ্ছে এবং টাকা তো নিয়ে এখানে লোন ডিফল্টার হচ্ছেন, কিন্তু তারা তো বিদেশে আপনার সেকেন্ড হোম করছেন, সেখানে তো তারা লোন ডিফল্টার না। বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেই টাকাটা পাচার করে ওখানে সেকেন্ড হোম, ওখানে বিভিন্ন আরামায়েশের মধ্যে তারা জীবনযাপন করছেন, সেটি বলেছেন। বাংলাদেশ ব্যাংকের পরিপত্র নিয়ে আদেশ দেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক যেটা নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন সেটা ওনারা গত অর্ডারেই স্ট্যাটাস করে দিয়েছিলেন স্থগিতাদেশ, এবং সেটাকে আগামী 2 মাসের জন্য বর্ধিত করে সেটাকে আবারও ওনারা একই আদেশ প্রদান করেছেন যেন এই প্রজ্ঞাপনের কার্যকারিতা আপাতত বন্ধ থাকে। ঋণ দেওয়ার বিষয়ে তদারকির জন্য একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন হওয়া উচিত বলে মনে করেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বছরের শুরুতেই ডেঙ্গু রোগী পাওয়া গেলেও চলতি জুন মাসের 3 সপ্তাহে প্রায় 600 মানুষ আক্রান্ত হয়েছে। এটি গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ। আগস্ট সেপ্টেম্বর ডেঙ্গুর মূল মৌসুম বলে এখনই সিটি কর্পোরেশনকে মশা নিধনের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। প্রচণ্ড গরমে নগরবাসী মৌসুমী বিভিন্ন রোগের সঙ্গে ভাইরাসজনিত জ্বরে ভুগছেন। জ্বর ও মাথা ব্যথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে মানুষ ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে ছুটছেন। জ্বর ছিল, শরীর ব্যথা, মাথা ব্যথা, কোনো প্রবলেম ক্রিয়েট হয়, মাথা ব্যথা, পেটে ব্যথা, এরকম সিচুয়েশন বা কোনো জায়গা দিয়ে রক্তক্ষরণ শুরু হচ্ছে, এরকম হলে যত শীঘ্র সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন। রাজধানীর 40টি হাসপাতাল ডেঙ্গু নজরদারির আওতায় থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 12 জনের বেশি ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী চিকিৎসাধীন। আমার তো 3 দিন পরে জ্বর চলে গেছে। কালকে ওই যে ডাক্তার টেস্ট দিছে, রিপোর্ট দেখে আমার ছেলে ভর্তি করাইছে। আমরা কালকে আসছি, ডেঙ্গু জ্বর বলছে, কইছে যে ঠিক হয়ে যাবে। এডমিশনে প্রায় আমাদের মেল ওয়ার্ডে আমরা প্রায় আজকে 8টা থেকে 9টা রোগী পেয়েছি। ফিমেল ওয়ার্ডে আমরা প্রায় 10 থেকে 12টা রোগী পেয়েছি। তো এতে দেখা যাচ্ছে কি ডেঙ্গুর প্রভাবটা অনেক বাড়ছে। সরকারি রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানিয়েছে চলতি মাসের 23 জুন পর্যন্ত 574 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যেদিন আমি ভ্যাকসিন পেয়ে যাব আমার অত চিন্তা করতে হবে না, মশা কামড়ালে কামড়াক, কিন্তু এখন আমাকে এডিস মশা মারার বিকল্প নেই। 2 নম্বর, জনগণের সচেতনতা।
আপনি যত মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সবার কথা বলেন, কিন্তু জনগণ যদি সচেতন না হয়, যেখানে সেখানে ময়লা ফেলা, যেগুলোতে আপনার পরিষ্কার পানি, বৃষ্টির পানি, কলের পানি জমা হয়, সেগুলো যদি তারা নিজেরা পরিষ্কার করে না ফেলেন, ডেঙ্গু আমাদের দেশ থেকে ইরাডিকেটেড হবে না। মূল মৌসুম শুরুর আগেই প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনকে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এডিসের প্রজনন স্থল, জমে থাকা পানি সম্পর্কে জনগণকে সচেতন করারও তাগিদ দিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নিঃশ্বাস ছাড়া কয়েক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়, তাই নির্মল বাতাসের জন্য সব শ্রেণীর মানুষকেই কাজ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবস পালনে নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনারে বক্তারা বলেন, বাতাসে দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ করতে হবে। জাহিদুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশের বড় বড় শহরে বাতাসে দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। বিশ্বের প্রায় সব গবেষণায় অন্যতম দূষিত নগরী হিসেবে নাম আসছে ঢাকার। আশেপাশের ইটভাটা, গাড়ির কালো ধোঁয়া এবং উন্মুক্ত নির্মাণ কাজ দূষণের অন্যতম কারণ। এ বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস পালনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবারের প্রতিপাদ্য বায়ু দূষণ নিয়ে সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম। বক্তারা দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের ভবিষ্যতে মুকিত মজুমদার বাবুর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। প্লিজ ইউ হ্যাভ ওয়ান্ডারফুল রোল ফর আওয়ার কান্ট্রি, ফর দি হোল ওয়ার্ল্ড। জয়েন বাবু ভাই, জয়েন প্রকৃতি অফ জীবন ফাউন্ডেশন, and I'll request you in future you have to be another Mukit Mojumdar. Air pollution is the theme of this year's World Environment Day, and it is a very important one. We breathe air. If air is not good, obviously it affects our health, and I'm told by reliable sources that about 1.3 million people die every year in Bangladesh. আমরা চেষ্টা করছি আস্তে আস্তে কিছু কাটিয়ে ওঠার। বুড়িগঙ্গার বর্জ্য সরানোর চেষ্টা করা হচ্ছে। বাবুভাই সুন্দরবনে যে সুন্দরবন বাঁচানোর চেষ্টা করছে। গাছ লাগানো আমার আরেকটা পরিচয়। নীরব ঘাতক বাতাস দূষণ নিয়ন্ত্রণে ক্লিন এয়ার অ্যাক্ট নামে নতুন আইন করছে সরকার। তবে আইনের কঠোর প্রয়োগের কথা বলেন বিশেষজ্ঞরা। ব্রিকফিল্ড থেকে 58%-এর মতো পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে। আমাদের ট্রান্সপোর্ট থেকে 27%-এর মতন পলিউশন হচ্ছে। আর তৃতীয় জায়গায় হলো গিয়ে কনস্ট্রাকশন, যে আমরা কিন্তু এই তিনটা জায়গায় অ্যাটেনশন দিলেই কিন্তু পলিউশনটা কমে আসবে। আমরা যত তাড়াতাড়ি সচেতন হব এবং অন্যদের সচেতন করতে পারবো, তাহলেই কিন্তু আমাদের এই পরিত্রাণ, এই ধরনের একটি সমস্যার থেকে পরিত্রাণ পাবো আমরা। যারা পলিউশন, এয়ার পলিউশন করছে, তাদের কিন্তু একটা সিরিয়াস পেনাল্টি হওয়া উচিত এবং তাদের উপরে কিন্তু সারচার্জ বসানো উচিত, যে তারা যে পলিউশন করছে যে একটা সার্টেন টাইম বেঁধে দেওয়া উচিত। যদি আমরা কমাতে চাই তাহলে কিন্তু আমাদের একটা টার্গেট রাখতে হবে এবং টাইম ফ্রেমের মধ্যে আমাদের এই জিনিসগুলো করতে হবে। Another act is now under process, that is Clean Air Act. We have drafted, but this is yet to be consulted, and at the moment it is being translated in Bangla. So I hope in the near future this act will get approval of the parliament, and then it will come into effect soon. And if this act is passed by the parliament and come in effect, so our legal instrument will be more strengthened to fight air pollution. নির্মল বাতাস ছাড়া সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়, তাই দূষণ নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। এখনকার খেলাধুলার সব আপডেট নিয়ে বিআরবি হসপিটালস লিমিটেড বিশেষ আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। যাচ্ছি তার কাছে। শান। ধন্যবাদ তাসফিন। বিআরবি হসপিটালস লিমিটেড বিশেষ আই স্পোর্টসে আমন্ত্রণ। শুরুতেই বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ প্রসঙ্গ। বিশ্বকাপে অন্যান্য ভেন্যুর মতো বাংলাদেশের খেলা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাউদাম্পটনে এসেছেন টাইগার সমর্থকরা। উৎসবের আমেজ নিয়ে
হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়ামে আসেন সমর্থকরা। আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই ফিরবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তাদের। সাউদাম্পটন থেকে টাইগার ভক্তদের কথা জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। হ্যাম্পশায়ারের রোজ বোল এরিনা সপ্তাহের প্রথম কর্মদিনের সকালেই মুখরিত বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সরব উপস্থিতিতে। সেমির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় টাইগাররা মাঠে নামার আগে স্টেডিয়াম চত্বরে লাল সবুজের আধিপত্য। এই ম্যাচ দেখতেও ইংল্যান্ডের নানা প্রান্ত থেকে হাজির অসংখ্য বাংলাদেশি। ইনশাআল্লাহ আজকেও জিতবে বাংলাদেশ এবং আমরা ইনশাআল্লাহ সেমিফাইনালে যাব। বাংলাদেশ অনেক ভালো খেলতেছে, আশা করি আজকেও জিতবো। আর আমাদের সামনে আরো 3টা ম্যাচ আছে, আমরা সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। ইংল্যান্ডের মাটিতে যখন আমরা আমাদের নিজের দেশের প্লেয়াররা এত ভালো খেলতেছে, অনেক ভালো লাগতেছে। ভিন দেশের ভিন্ন পরিবেশে ক্রিকেটের লড়াই, দেশের প্রতি ভালোবাসা উজাড় হলো বাঁশির মন কাড়া সুরে। কেউ গলা ছেড়ে গাইলেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রোজ বোল চত্বরে হাজির ছিলেন আফগান ক্রিকেট ভক্তরাও। টাইগারদের সামর্থ্যের প্রতি শ্রদ্ধা রেখেও এশিয়ার নবীন ক্রিকেট দলের সমর্থকদের আশা প্রথম জয়টি আসবে এবার। আমরা টাইগারের জয় চাই আজকে, ইনশাআল্লাহ আমরা জিতবো। সোফার বাংলাদেশ সো গুড, অস্ট্রেলিয়ার কাছে হারেছে, তার মধ্যে আমাদের কোনো দুঃখ নেই, ভালো একটা ক্রিকেট উপহার দিয়েছে এ পর্যন্ত। আশা করি ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাআল্লাহ। আমরা সেমিফাইনাল খেলবো, অবশ্যই আমরা সেমিফাইনাল খেলবো। আমরা গর্বিত এবং আমরা আজকে ইনশাআল্লাহ উইন করব, এটা আমাদের আশা। নিজ নিজ দলের জন্য সরব হলেও দু দলের সমর্থকরা পরস্পরের প্রতি সহমর্মিতা জানাতে ভুল করেননি। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, সাউদাম্পটন, ইংল্যান্ড। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের 1000 রান করার কৃতিত্ব গড়েছেন সাকিব আল হাসান। 4 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে এই অলরাউন্ডার খেলেছেন 4 বিশ্বকাপের 27টি ম্যাচ। আফগানদের বিপক্ষে অর্ধশতক করা সাকিব ডেভিড ওয়ার্নারকে টপকে 476 রান করে আবারও রান সংগ্রাহক তালিকার শীর্ষে উঠে এসেছেন। চলুন দেখে নিই আফগানিস্তানের বিপক্ষে সাকিবের 51 রানের ইনিংসটি। সৌম্যকে আউট করে বাংলাদেশের বিপক্ষে চমক দেখিয়েছেন আফগানি স্পিনার মুজিবুর রহমান। চলুন দেখে নেই তার বোলিং হাইলাইটসটি। বিশ্বকাপে বাংলাদেশের 2 সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে আইসিসি। চলুন দেখে আসি ভিডিওটি। I think the way Bangladesh cricket has been in last 12 months to 24 months, especially in wide ball format, it's only Shakib, not only Shakib, and we have Tamim Iqbal, we have Liton Das, we have Mushfiq Rahim, we have Riyad Mahmudullah, we have Soumya Sarkar. I mean, top these 6 guys, you know, in wide ball, we are a competitive side. Everyone should understand why Shakib is #1 all-rounder in the world and in white ball cricket, especially in ODI and T20. And if you look at the last game against Australia and the West Indies, he bowled 10 overs, fielded for 50 overs, came back and batted #3 and a long innings. We are lucky because we have a good experienced player in our team. Shakib also playing long time in international cricket, also playing 4 times in the World Cup. He know the condition, he know everything. So we just learn from him. He getting in the highest scorer in this World Cup. I am really proud because I am playing with him. I think Mushi is wonderful. He's been the backbone for Bangladesh cricket, especially the middle order is concerned. And we have seen his consistency and the temperament. He is a player where we really bank on him. And especially the way he bats at #4 across the country, and there's a lot of fan following for us, the way we have played in this World Cup.
এবার বিশ্বকাপের আরও আপডেট জানতে নিউজরুমের থার্ড ম্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ চৌধুরী। আরিফ, বিশ্বকাপ নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শান। যদি জানাই যে এই মুহূর্তে আসলে অনলাইনে সবচেয়ে হট টপিক বাংলাদেশ যে টার্গেটটা সেট করেছে আফগানিস্তানের জন্য 263 রানের, সেটি যথেষ্ট কিনা বা সেটি আরও বড় হতে পারতো কিনা, সেই টপিক নিয়ে আসলে অনলাইন রিডার্সরা এখন তর্কে মেতেছেন এবং তারা আসলে যুক্তি তুলে ধরছেন যে আসলে বাংলাদেশের যে ইনিংসটা সেটি আরও বড় হতে পারতো কিনা, আরও চ্যালেঞ্জিং হতে পারতো কিনা আফগানিস্তানের জন্য। এবং যদি বলি যে আসলে 263 রানের টার্গেট সেট করেছে বাংলাদেশ এবং সেটি অবশ্যই আরও বড় হতে পারতো। এবং মুশফিকুর রহিম আজকে সবচেয়ে টপ স্কোরার, 83 তার ব্যাট থেকে এসছে এবং সাকিব আল হাসানের 51। সব মিলিয়ে দর্শকরা আশা করেছিলেন আসলে আজকে অন্তত একজনের ব্যাট থেকে একটা সেঞ্চুরি হবে এবং সেটি মুশফিকুর রহিম যথেষ্ট আশা তিনি জাগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হয়নি এবং বাংলাদেশ 262 রানে তাদের ইনিংস শেষ করেছে 7 উইকেটে হারিয়ে। সেটি নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তালিকার সবচেয়ে সেকেন্ড আলোচনার বিষয়টা হচ্ছে লিটন কুমার দাসের আউট। আপনি নিশ্চয়ই শুরুতে দেখিয়েছেন দর্শকদের যে লিটন কুমার যেভাবে কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন, সেই আউটের ধরন নিয়ে বিতর্ক রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কাকতালীয়ভাবেও মিলে গেছে যে আসলে এশিয়া কাপের ফাইনালে সেই লিটন কুমার দাসের আউট নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল এবং সেটি অনেক দিন জীবিত ছিল অনলাইনের কাস্টমারদের কাছে এবং তারা আজকেও একটি টপিক হিসেবে লিটন কুমার দাসের আউট নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এবং যদিও থার্ড আম্পায়ার লিটন কুমার দাসকে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দিয়েছেন এবং তিনি মাঠ ছেড়েছেন, এই বিষয়টি রয়েছে। এবং একই সঙ্গে আরও একটি টপিক রয়েছে, সেটি হচ্ছে সাকিব আল হাসান, যিনি বাংলাদেশের এই বিশ্বকাপের টপ পারফর্মার এবং আজকেও তিনি তার ব্যাট থেকে 50 এসছে এবং যে রেকর্ড তিনি স্পর্শ করেছেন সেটি আপনি কিছুক্ষণ আগেই জানিয়েছেন যে প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসান বিশ্বকাপে 1000 রান তিনি ক্রস করেছেন এবং মাইলস্টোন ছুঁয়েছেন এবং 27 ম্যাচের লেগেছে তার এবং 4টি বিশ্বকাপ আসলে লেগেছে। তো সাকিব আল হাসান আজকে যেরকম নিজের এই রেকর্ডটা স্পর্শ করেছেন এবং আরও একটি মাইল ফলক তিনি আবারও নিজের দখলে নিয়েছেন, সেটি হচ্ছে এই বিশ্বকাপের টপ স্কোরার তালিকায় আবারও ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে তিনি 1 নম্বরে চলে এসেছেন এবং 476 রানে তিনি আজকে রয়েছেন। এবং এই ম্যাচটা শুরু করার আগে তিনি 35 রান দূরে ছিলেন সেই মাইল ফলক থেকে, অর্থাৎ 1000 রানের মাইল ফলক থেকে, সেটি তিনি যেমন স্পর্শ করেছেন। অনেক বেশি চেষ্টা ছিল যে তার আজকেও ইনিংসটা বড় করার, কিন্তু সেখানে হয়নি এই কারণে যে আফগানিস্তানের যে স্পিন ডিপার্টমেন্ট আজ যথেষ্ট ভালো বোলিং করেছেন, স্পেশালি মুজিবুর রহমান, ইয়াংগেস্ট স্পিনার ইন দ্য ওয়ার্ল্ড আমরা যদি বলি, তার বোলিং ছিল আজকে অসাধারণ এবং সেই অসাধারণ বোলিংয়ে আসলে বাংলাদেশের ব্যাটিং সামর্থ্য পুরোপুরি প্রমাণ করতে দেয়নি। আজকে মুজিবুর রহমান অনেক বেশি টাইটি বোলিং করেছেন, যদিও রশিদ খানরে নিয়ে বাংলাদেশের টার্গেট করেছিলেন, রশিদ খানরে কিন্তু কোনো উইকেট দেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তারপরও আসলে যেই বাংলাদেশকে কম রানে আটকে ফেলার সব কৃতিত্ব আসলে স্পিন ডিপার্টমেন্টকে দিতে হবে। ঠিক একই জিনিস থেকে আসলে বাংলাদেশও উৎসাহিত অনুপ্রাণিত হতে পারে যে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। আপনারা জানেন যে সাকিব আল হাসান তিনি ইনফর্ম প্লেয়ার এবং তিনি সবসময় ব্রেক থ্রো দিয়ে থাকেন। একই সঙ্গে মেহেদি হাসান মিরাজ তিনিও ফিট রয়েছেন, মোসাদ্দেক হোসেন সৈকত তিনি আজকে কামব্যাক করেছেন। সব কিছু মিলিয়ে তাদের কাছ থেকে বাংলাদেশ অনেক বেশি আশা করছে এবং তারা যদি সফল হন আসলে বাংলাদেশের এই ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার রয়েছে এবং খুব সহজ হবে বাংলাদেশ আফগানিস্তানকে। তো সব মিলিয়ে এই ছিল আদিল আহমেদ চান আমার কাছে অনলাইনের সবশেষ তথ্য। ধন্যবাদ আরিফ। বিশ্বকাপ নিয়ে এখনকার বিশেষ আয়োজন প্রায় শেষের পথে। বিদায় নেওয়ার আগে মনে করিয়ে দেই, চ্যানেল আইয়ের সব সংবাদে বিশ্বকাপের সব আপডেটের পাশাপাশি খেলা শুরুর আগে দুপুর 2টার সংবাদে লেটেস্ট নিউজ এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে থাকছে বিশেষ আয়োজন মিড উইকেট। আর খেলার মধ্যবিরতির সময় সন্ধ্যা 7টার সংবাদে বিশেষ আই স্পোর্টস। এছাড়া অনলাইনে সার্বক্ষণিক সব আপডেট পাবেন channelionline.com এই ঠিকানায়। ধারাভাষ্য শুনতে পাবেন রেডিও ভূমি 92.8 FM এ। এই ছিল আজকের আই স্পোর্টস। ফিরছি তাসফিনের কাছে। শান, ধন্যবাদ আপনাকে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার ফলে দেশে নানা ক্ষেত্রে অর্জন সম্ভব হয়েছে, যা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে উন্নয়ন ও সামগ্রিক অর্জনের চিত্র তুলে ধরা হলে দেশবাসী, সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের জীবন মানের আরও উন্নয়ন হবে।
যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন, আর সেই সাথে আমাদের সাথে যারা কাজ করেছেন আমাদের পরিষদের সদস্য থেকে শুরু করে আমাদের প্রশাসন থেকে শুরু করে সরকারি সর্বস্তরে প্রত্যেককেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। তো এই ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে, তাহলে আমরা দেশটাকে এমন একটা জায়গায় দিতে পারবো যে আর কখনো বাংলাদেশের মানুষের বাকি কেউ ছিনিয়ে দিতে পারবে না। সেটি সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। চেক প্রজাতন্ত্রের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আন্দ্রেস বাবিসের পদত্যাগের দাবিতে রাজধানী প্রাগের রাজপথে অবস্থান নিয়েছেন লাখো মানুষ। কমপক্ষে 2.5 লাখ মানুষ র্যালিতে যোগ দেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 10 বছর আগে সরকারি ভর্তুকির 22 লাখ মার্কিন ডলার লোপাটের অভিযোগে প্রধানমন্ত্রী বাবিসের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার তদন্ত চলছে, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আন্দ্রেস বাবিস। ইউরোপীয় ইউনিয়নের যে রিপোর্টে বাবিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাকে ভিত্তিহীন ও চেক প্রজাতন্ত্রের প্রতি আক্রমণ বলেছেন প্রধানমন্ত্রী বাবিস। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সেরা কণ্ঠের পাখিদের খোঁজে সিঙ্গাপুরে পাখিদের গানের প্রতিযোগিতা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 150-এরও বেশি জেব্রা ডাভ এতে অংশ নেয়। একটি পার্কে প্রতিযোগিতায় খাঁচায় থাকা পাখিরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করে। এদের বেশিরভাগই পুরুষ এবং তরুণ। পাখিদের সেরা কণ্ঠ প্রতিযোগিতার বিচারক জেরি লি বলেন, এই প্রতিযোগিতা মূলত পাখিদের মিলন মেলা। জানিয়ে দেব ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। দু 2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কাঁচামাল আমদানিতে 5% অগ্রিম কর প্রত্যাহার করে আগের নিয়মের সমন্বয় করার দাবি জানানো হচ্ছে। না হলে সিমেন্ট উৎপাদন খরচ প্রতি ব্যাগে 42 টাকা বৃদ্ধি পাবে। এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেছে সিমেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন BCMA। 2019-20 অর্থ বছরের বাজেটে আয়কর খাতের অগ্রিম আয়কর AIT ধারা সংশোধন করে সিমেন্ট খাতের বিভিন্ন কাঁচামাল সহ আমদানি পর্যায়ে 5% AIT চূড়ান্ত করার দায় হিসেবে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয় সরবরাহ পর্যায়ে 3% উৎসে কর্তন করা অগ্রিম আয়করকে চূড়ান্ত কর দায় বিবেচনা না করে সমন্বয়যোগ্য আয়কর হিসেবে গণ্য সহ 5% আগাম কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। BCMA এর প্রেসিডেন্ট আলমগীর কবির সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। বাজেটে যে প্রস্তাবনাগুলো করা হয়েছে তা বাস্তবায়িত হলে সিমেন্ট উৎপাদন খরচ প্রতি ব্যাগে প্রায় 42 টাকা বৃদ্ধি পাবে। এতে সাধারণ যারা বাড়ি করবেন তারা সবচেয়ে বেশি বিপদে পড়বেন। এছাড়াও শিল্প কারখানার জন্য অবকাঠামো তৈরিতে বাজেট বৃদ্ধি করতে হবে, যা হয়তো অনেকের পক্ষেই সম্ভব হবে না। ফলশ্রুতিতে শিল্প উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং আবাসন খাত মুখ থুবড়ে পড়বে। আনোয়ার সিমেন্ট শিট কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিনা 8 জাতের চীনা বাদাম চাষ করেছেন কৃষক। নতুন জাতের চীনা বাদাম চাষে বিঘায় 7 থেকে 8 মণ পর্যন্ত ফলন পাওয়া গেছে। পরীক্ষামূলক আবাদে ভালো ফলন হওয়ার আগ্রহ বেড়েছে কৃষকের। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চরাঞ্চলের বালুময় জমিতে চীনা বাদাম ভালো হয়। প্রথমবারের মতো এবারই গোবিন্দগঞ্জ উপজেলার কৃষক প্রদর্শনী প্লটে বেলে দোআঁশ মাটিতে বিনা 8 জাতের চীনাবাদাম চাষ করেন। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনাবাদাম বুনে মে মাসের মাঝামাঝিতে ফলন পাওয়া যায়। বাদামে রোগ বালাইয়ের আক্রমণ হয় কম।
এখানে অনেক জমি এখনো পতিত আছে। এই বাদামের চাষটা যদি এখানে বৃদ্ধি করা যায় তাহলে চাষিরা অনেক লাভবান হবে। এখন মনে করো মোটামুটি ভালো বাদাম তুলিচ্ছি। আমি 2বার স্প্রে করছি, আর হলে সার শুদ্ধ এলাকায় দেওয়া নিচ্ছে হালকা পাতলা। নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিনা 8 জাতের চীনাবাদাম চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে প্রদর্শনী, মতবিনিময় ও মাঠ দিবসের আয়োজন করে। সম্পূর্ণরূপে হারভেস্ট না করা পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আমি আশা করছি যে কৃষক লাভবান হবে, কেননা অন্যান্য ফসলের তুলনায় তো বাদামের দাম বেশি। বাদামটা এখানে আসলে চাষ করানোর কারণে এই অনেক কৃষকের মাঝে এটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন এখানে ইনি লাভবান হলে এনার আমার মনে হয় যে আগামী বছর আসলে গোবিন্দগঞ্জ উপজেলায় বাদামের চাষটা আরো বেড়ে যাবে। 1 বিঘা জমিতে বাদাম চাষে খরচ 4 থেকে 4,500 টাকা। বাজারে প্রতিমন কাঁচা বাদাম 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রায় 200 বছরের পুরনো দিনাজপুরের দেওয়ানজি দিঘিটি হারিয়ে যেতে বসেছে। মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ ছাড়াও পাড়ের গাছ কেটে সাবার করা হয়েছে। মাছ চাষের নামে দূষণ করা হচ্ছে পানি। আরমান হোসেন বরকতের ভিডিও চিত্রে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের বিরল উপজেলার ফরকাবাদ ইউনিয়নে এই বিশাল দিঘি, প্রায় 11 একর আয়তনের দেওয়ানজি দিঘিটি দিনে দিনে ছোট হয়ে আসছে। মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করছে দখলদাররা। পাড়ের অধিকাংশ গাছ কেটে ফেলা হয়েছে। এসব অত্যাচারে নষ্ট হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ। পরিযায়ী পাখির আনাগোনাও বন্ধ হয়ে গেছে। বড় বড় গাছ ছিল, গাছগুলো নাই। আমাদের পুকুরে অনেক অনেক কিছু ছিল আরো। তারপর পাখি, অতিথি পাখি আসতো বাইরে থেকে, সেই পাখিগুলো আসে না এখন। পরিবেশটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, দূর দূর থেকে লোক আসতো, হ্যাঁ, পরিবেশ দেখার জন্য, পাখিদেরকে দেখার জন্য। এখান থেকে এরকম ওই যে ফুলের গাছটা তো একদম কি ছিল, তো আমরা হয়তো সিংড়া ওটা যে ফুলে আনতে গেছি, সুন্দর পানি ছিল, পরিষ্কার ছিল। এলাকাবাসী না মানলেও দিঘির মালিকানা দাবি করছে একটি পক্ষ। দলিল হিসাবে আমরা মালিকানা ভোগ করে আসতেছি, আমার বাবা ভোগ করে আসতেছিলেন। পানি জনসাধারণ ব্যবহার করে, আর অন্য কিছু না। আমরা লিজ দিয়ে আসতেছি, এই পর্যন্ত এখনও দিয়ে আসছি। এখন কিছু সংখ্যক ওটাকে জনসাধারণ মনে করে হামলা করছে এবং ওই মাছটা আমাদের অনেক ক্ষতি সাধন করছে। জনগণের সম্পদ অন্যজনে খাচ্ছিলেন। 50 বছর পর জনগণের সম্পদ জনগণ ফিরে পাওয়ার কারণেই আজকে উল্লাসের সহিত জনগণ তাদের সম্পত্তির উপরে তারা মাছ মারতেছেন। পুকুরটি দখল ও দূষণের হাত থেকে রক্ষা করতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় প্রশাসন। পুকুরটার শ্রেণী পরিবর্তন করা হচ্ছে, তো এটা আমরা জানতে পেরে আমরা প্রাথমিক বাধা দিয়েছিলাম। এরপরেও যদি আবারও তারা শ্রেণী পরিবর্তনের চেষ্টা করে, এটা আমরা বন্ধ করে দেব। জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ঐতিহ্যবাহী দেওয়ানজি দিঘি দূষণ ও দখলমুক্ত জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে সরকার যেমন দৃষ্টি দেওয়া প্রয়োজন, তেমনি প্রয়োজন জনসচেতনতার, এমনটাই তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। প্রস্তাবিত 2019-20 অর্থ বছরের বাজেটে অ্যালুমিনিয়াম তৈজসপত্র উৎপাদনে ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার কারণে সৃষ্ট জটিলতায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এতে দেশীয় এই শিল্প হুমকির মুখে পড়ার পাশাপাশি মাঠ পর্যায়ে হয়রানি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, আমদানি পর্যায়ে শতকরা 15% ভ্যাট তারা সবসময় দিয়ে আসছেন, কিন্তু উৎপাদন পর্যায়ে ভ্যাটের আওতায় তারা কখনোই ছিলেন না। এই অবস্থায় অদূর ভবিষ্যতে ভারতের ওপর আমদানি নির্ভর হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা। এই মূল্যটা কিন্তু এই ছিন্নমূল মানুষের উপরেই যাবে এবং এই মূল্য বাড়ার ফলে আমাদের কৃষককুল আজকে 30 কেজি 40 কেজি ধান বিক্রি করে একটা মাঝারি পরিবারের পাতিলা কিনতে হয়। অর্থাৎ এটা তাদের জন্য একটা দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই কথা বিবেচনা করে আমরা সরকার মহোদয়ের নিকট আবেদন করেছি যেন এটার উপরে চলমান ভ্যাট অব্যাহত রাখে এবং এটা আমাদেরটা কেটে বাদ দেওয়া না হয় এক্সেস কোডটা।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহতদের কমপক্ষে ২০ জনকে মৌলভীবাজার ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুলাউড়া হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকিব পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেন উপবন এক্সপ্রেসে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দেখলাম একটা বিকট শব্দ হইলো, বোঝা গেল যে এই পিছনের বগিগুলো ওইটা থেকে লাঞ্ছিত হয়ে গেছে। পরে হেলান দিয়ে ডান দিকে এখানে ব্রিজের উপর থেকেই পড়ে গেছে। আমি দুজনকে দেখছি পড়ে গেছে, ওরা প্রায় সেন্স নেই। আহতদের প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। একটা চেস্ট ইনজুরি আছে, একটা শোল্ডার ইনজুরি আছে, একটা পেলভিসের ইনজুরি আছে, একটা সফট টিস্যু ইনজুরি আছে। এগুলো সিরিয়াস তেমন কিছু না। বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, নার্সিং পেশার সবাইকে, এমনকি বিএনএ বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নেতৃবৃন্দ থেকে শুরু, ইমার্জেন্সি ডাক্তার থেকে শুরু করে সবাই আমরা রেডি আছি যে কোনো ম্যাচ ক্যাজুয়ালিটি মোকাবিলা করার জন্য। দুর্ঘটনায় আহত রোগীদের সব ধরনের সেবা দিতে বাড়তি ব্যবস্থা নিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানীতে পার্কিং ব্যবস্থার কোনো সংস্থা ক্রমাগত কাজ করেনি বলে মনে করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। ট্রাফিক সার্কুলেশন ছাড়পত্র নিয়ে গণশুনানিতে সংস্থার নির্বাহী পরিচালক বলেন, পার্কিং ব্যবস্থার উন্নয়নে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে। ট্রাফিক সিগন্যালগুলোতে যানবাহন সমভাবে ছাড়া, প্রতিবন্ধীদের জন্য পার্কিং ব্যবস্থা রাখা, বহুতল এবং বাণিজ্যিক ভবন নির্মাণে ছাড়পত্র দেওয়ার পর সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি বাড়ানো সহ বিভিন্ন পরামর্শ দেন অংশগ্রহণকারীরা। অবৈধ পলিথিন কারখানা বিরোধী অভিযান চালিয়ে 10 লাখ টাকা জরিমানা এবং প্রায় 15 টন পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর ইসলামবাগে পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এই অভিযান চালায়। অভিযানে 4টি কারখানা এবং 2টি গুদাম বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইতিমধ্যে জেনেছেন যে সরকার তো এটি নিষিদ্ধ করেছে এই অবৈধ পলিথিন, তারপরে তারা এই ইসলামবাগ এলাকায় এর আগে আমরা অনেক অভিযান পরিচালনা করি, তারপরে তাদের কার্যক্রম বন্ধ নেই থাকবে। আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এখানে ঘটেছে, তাই এলাকায় সড়কগুলো খুবই সরু, যার জন্য আমরা এখানে কারখানা চালানোর কোনো অনুমতি দেই না সাধারণত, এবং এটা আবাসিক এলাকা, যেখানে কারখানা চালানোর অনুমতি পাওয়া যাবে না। কিন্তু তারপরও তারা নিষেধাজ্ঞা অমান্য করে কারখানা পরিচালনা করছে এবং অবৈধভাবে কারখানাগুলো যাতে পরিচালনা না করতে পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরকারীদের গ্রেফতারে পুলিশকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে চিকিৎসক ও শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি থেকে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। গত 14 জুন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগত লোকজন হাসপাতালে হামলা চালায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনেরও প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে। এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেল আই online.com লগ ইন করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।